সবাইকে ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ইডিয়ম পার্ট 2 শুরু করব। আজকে যে কোয়েশ্চেনগুলো নেওয়া হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য। তো সবাই খুবই মনোযোগ দিয়ে আমরা দেখব এবং সেগুলো নোট ডাউন করব, তাহলে আপনার পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারবো। চলো দেখি শুরু করা যাক। কী বলছে প্রথমটা, দ্য পাসিং অফ অ্যান্টি ডিফেকশন ল স্ট্রাক এ চিল টু দ্য হার্ট এভরি অপরচুনিস্টিক লেজিসলেটর। তো কী বলছে, দ্য পাসিং অফ অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল বলতে কী হয়, দল ত্যাগ বিরোধী আইন, মানে একটা দল থেকে একটা পার্টি থেকে অন্য পার্টিতে চলে যাওয়া, এরকম কিছু হলে তাকে বলা হয় দল ত্যাগ বিরোধী। এর বিরুদ্ধে যখন আইন করা হলো, সেই দল ত্যাগ বিরোধী আইন করা হলে সেটা কী হয়, যখন পাশ করা হলো তখন যারা লেজিসলেটর ছিল, সাংসদের যারা লোকজন ছিল, তাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল যে আমরা এই দল থেকে অন্য দলে আমরা কী করে যাবো, দিতে গেলে তো আইন তৈরি হয়েছে, তাই না? সেক্ষেত্রে এই স্ট্রাক এ চিল টু দ্য হার্ট মানে হলো মনের মধ্যে একটা ভয় তৈরি হওয়া, ভয় উদ্ভব হওয়া। ঠিক আছে, চলো দেখি তাহলে অপশানগুলো পড়ি। অপশান কী বলছে, কস্ট অ্যাঙ্গার, রাগ তৈরি করেছে, না এরকম কিছু না। অপশান সি কে বলছে দেখো, কজ রিলিফ, স্বস্তির বিষয় তৈরি করেছে, না এরকম কিছু একদম না। অ্যাওকেন বিটারনেস, তাদের মধ্যে তিক্ততা ভাব তৈরি করেছে, না তিক্ততা ভাবের কথা তো বলেনি। বি অপশান কী বলছে দেখো, অ্যারাউজড ফিয়ার, তাদের মধ্যে একটা ভয় তৈরি করেছে, তাহলে আমার বি উত্তর সঠিক উত্তর হলো। ঠিক আছে, দেখো দ্বিতীয় কী বলছে, আওয়ার হাউস ইজ উইদিন আ স্টোনস থ্রো ফ্রম দ্য রেড বিল্ডিং, মানে আমাদের বাড়িটা রেড বিল্ডিং থেকে উইদিন স্টোনস থ্রো, মানে একটা পাথর ছুড়লে কত দূর যায়, খুব বেশি দূর যায় না, অল্প দূরে যায়, তার মানে খুব অল্প দূরত্ব বোঝাতে আমরা ব্যবহার করি উইদিন আ স্টোনস থ্রো, খুব অল্প দূরত্ব, খুব কাছাকাছি। ফার অফ, অপশান কী বলছে দেখো, ফার অফ দূরের দিকে। ভেরি নিয়ার টু, খুব কাছাকাছি, খুব নিকটে, তাহলে অপশান বি এটা আমাদের সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা আছে। দেখো আবার কী বলছে, আর ফার অ্যাওয়ে মানে অনেক দূরে চলে গেছে, বিসাইড মানে পাশাপাশি, তাহলে লাস্টের দুটো হচ্ছে না, তাহলে অপশান বি হলো সঠিক উত্তর। হ্যাঁ, 3 নম্বর কী বলছে দেখো, হি হ্যাজ এ বোন টু পিক উইথ হিজ কাজিন। বোন টু পিক মানে হলো, বোন টু পিক মানে এমন একটা জিনিস যে কারো একটা সঙ্গে বিবাদ বা ঝামেলা মিলছে না, তার সঙ্গে কোনো মতামতের মিল না হওয়া, সেক্ষেত্রে আমরা এই কথাটা ব্যবহার করি বোন টু পিক। এখানে যে সে তার কাজিনের সঙ্গে মতামতের কোনো মিল করতে পারছে না, মানে এই ওয়ার্ডটার জন্য আমরা বোন টু ব্যবহার করেছি। দেখো আমরা অপশানগুলো পড়ি দেখি কী উত্তর আসছে আমাদের। এ বলছে রিজনেবল এগ্রিমেন্ট, তাদের মধ্যে একটা যুক্তিসম্মত একটা মতামত প্রকাশ হয়েছে, এরকম বিষয় একদমই না, মতামত প্রকাশ হয়নি। কজ অফ ডাউট, সন্দেহের বিষয়, এরকম একদমই না। কজ অফ কোয়ারেল, ঝগড়ার বিষয়টা হতে পারে, কিন্তু এখানে কিন্তু মতামতের বিষয়টা বেশি প্রাধান্য দেওয়া হবে, এটা হচ্ছে না। তাহলে কী বলছে দেখো, ডিফারেন্স অফ অপিনিয়ন, অপিনিয়ন মানে মতামতের পার্থক্য, তাহলে আমাদের অপশান ডি এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, বোন টু পিক মানে হলো ডিফারেন্স অফ অপিনিয়ন। দেখো 4 নম্বর কী বলছে, দ্য ডে আই গ্র্যাজুয়েটেড ওয়াজ এ রেড লেটার ডে ফর মি। আমার জন্য একটা খুব স্মরণীয় দিন, খুব গুরুত্বপূর্ণ দিন বোঝাতে আমরা ব্যবহার করি রেড লেটার ডে। এটা খুবই ভালো ইডিয়ামস, ইভিআই এটা পরীক্ষা আসে। রেড লেটার ডে মানে খুব ইম্পর্ট্যান্ট একটা ডে। তাহলে আমরা পড়ে দেখি অপশানগুলো কী বলছে, এর ডেঞ্জারাস ডে একদমই না। বি বলছে অ্যান ইম্পর্ট্যান্ট ডে, তাহলে এটা অপশান হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, অ্যান ইভেন্টফুল ডে, একটা ঘটনাপূর্ণ দিন এটাও একটা বিষয় আছে। অ্যান্ড এ ফর্মিডেবল ডে মানে ভয়ঙ্কর, একটা ভয়ানক বা দুর্দান্ত ভয়ানক দিন, এরকম কিছু না। ইভেন্টফুল মানে ঘটনাপূর্ণ দিন, এরকম কিছু ব্যাপার এখানে বলতে চাইনি, এটা হচ্ছে না। অ্যান্ড ইম্পর্ট্যান্ট ডে মানে খুবই গুরুত্বপূর্ণ দিন, যেদিনকে আমি গ্র্যাজুয়েশন পাস করেছি, তাহলে আমার কাছে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ দিন হবে। তাহলে অপশানটি কী হলো, অপশান বি হলো। ঠিক আছে, দেখো 5 নম্বর কী বলছে, মেনি ইয়াং আর্টিস্ট ওয়ার ড্রপিং নেমস অ্যাট দ্য পার্টি টু ইমপ্রেস দ্য গ্যাদারিং। অনেক যুব শিল্পীরা এসছে, তারা ড্রপিং নেমস অ্যাট দ্য পার্টি টু ইমপ্রেস দ্য গ্যাদারিং, মানে লোকজন যা এসেছে তাদেরকে ইমপ্রেস করার জন্য তাদের নাম ধাম ছড়িয়ে পড়েছে, এরকম একটা ব্যাপার, মানে বিশাল নাম ধামের ব্যাপার, মানে যে কোথাও কোনো একটা বড় প্রতিষ্ঠান থেকে এসছে বা বড় কিছুর সঙ্গে যুক্ত এরকম সেলিব্রিটি এখানে এসছে, তাহলে লোকজন খুব ইন্টারেস্ট হবে। ঠিক আছে, তার মানে এটার বোঝানোর অর্থ, ড্রপিং নেমস বোঝানোর অর্থ হলো যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে বা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তারা যুক্ত। তাহলে দেখি এরকম কোনো অপশান এখানে আছে কি না। এ বলছে অপশান এ, টকিং প্রাউডলি অ্যাবাউট দেয়ার ফ্যামিলি মেম্বার, খুব গর্ব সহকারে তাদের ফ্যামিলি মেম্বারের কথা বলছে, না তাই এরকম কোনো ব্যাপার কথা বলছে না।
ইউজিং পেট নেম, তাদের গোপন নাম বা গোপন নাম বলতে তাদের ডাক নাম বা এরকম কিছু ব্যবহার করছে, এরকম ব্যাপার মোটেও না। হিন্টিং অ্যাট হাই কানেকশান, হিন্টিং মানে নির্দেশ করছে অ্যাট হাই কানেকশান, মানে উচ্চ যোগাযোগের নির্দেশ করছে, হ্যাঁ আমরা অন্য কোথাও থেকে এসেছি বা ভালো কোনো একটা লেভেল থেকে এসেছি, সেরকম কিছু বোঝাতে চাইছে। এর অপশানটা তাহলে ঠিক হবে। টকিং ইনফরমালি, ওটা অস্বাভাবিকভাবে কথা বলছে, ভালোভাবে কথা বলছে না, তাহলে আমার অপশান কী হলো? অপশান সি হলো এই ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, 6 নম্বরে কী বলছে? দ্য টিচার অ্যানাউন্স দ্যাট শি হ্যাড নো ব্লু আইড বয়েজ ইন দ্য ক্লাস। সে কী বললেন যে তার কাছে কোনো কেউ ব্লু আইড বয়েজ ছিল না। অ্যাকচুয়ালি ব্লু আইড বলতে নীল চোখের লোকজনকে আমরা খুব ভালোবাসি, যে চোখ নীল চোখ বলতে আমরা খুব প্রিয় বা ভালো জিনিসকে বোঝাই, ঠিক আছে? তাহলে এখানে দেখো সেরকম কোনো অপশান আমরা পাই কি না। প্রথমে কী বলছে? রয়্যাল চিলড্রেন, আর রাজ পরিবার, রাজকীয় পরিবারের ছেলেপিলে, না এরকম কিছু বলেনি। ইয়ং বয়েজ, যুবক ছেলেপিলেদের কথা, এটাও বলেনি। ফরেনার্স, বিদেশিদের কথা এখানে তো উল্লেখই করেনি। ফেভারিটস মানে প্রিয়, কাছের, এরকম বোঝাতে ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? ব্লু আইড বয়েজ ব্যবহার করি, ঠিক আছে? তাহলে অপশান কী হবে? অপশান ডি। 7 নম্বর বলছে ট্রুলি হি ইজ আ চিপ অফ দ্য ওল্ড ব্লক। চিপ মানে টুকরো, অফ দ্য ওল্ড ব্লক মানে পুরনো কাঠের বা পুরনো জিনিসের টুকরো। তাহলে পুরনো জিনিসের টুকরো, সেটা সেই পুরনো জিনিসের মতোই হবে, মানে একদম দেখতে সিমিলার আগের মতোই হবে। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কোনো জিনিস সিমিলার বা একই রকম দেখতে বোঝাতে আমরা এরকম ব্যবহার করি, এই কথাটা ব্যবহার করি, চিপ অফ দ্য ওল্ড ব্লক। দেখি অপশান পাই কিনা। দেখো প্রথম অপশান কী বলছে? অপশান এ বলছে ভেরি সিমিলার টু হিজ ফাদার, একদম তার বাবার মতোই, পুরো অনেক মিলজুল আছে। তো মানে প্রথম অপশানটা আমার সঠিক চলে আসলো। তাহলে বাকি অপশানগুলো পড়ে দিই। এ গুড অ্যাক্টর, ভালো অভিনেতা, একদম বোঝাচ্ছে না। অ্যান অনারেবল ম্যান, একদম সম্মানীয় মানুষ, এরকম কিছু বলছে না। আউটডেটেড ইন হিজ ম্যানারিজম, তার ব্যবহারের ক্ষেত্রে সে আউটডেটেড, মানে খুব একটা ভালোভাবে ব্যবহার করছে না, এরকম কিছু ব্যাপার, এটা হচ্ছে না। তাহলে অপশান হলো আমাদের এ, ঠিক আছে? দেখো 8 নম্বর বলছে ভিরা হ্যাজ আননোয়িংলি বিটেন অফ মোর দ্যাট শি ক্যান চিউ। বিরা কী করেছে? বিটেন অফ মোর দ্যাট শি ক্যান চিউ, সে যতটা চিবাতে পারে, সে যতটা চিবাতে পারে তার থেকে বেশি নিয়ে ফেলেছে। তার মানে হলো, এটা দিয়ে বোঝানো অর্থ হলো যে যার পক্ষে যতটা সম্ভব তার থেকে বেশি নিয়ে ফেললে, যে সামথিং ইম্পসিবল, এরকম কিছু বেশি নিয়ে ফেললে সেটাকে আমরা বলি বিটেন অফ মোর দ্যাট শি ক্যান চিউ। দেখি অপশানগুলো পড়ে কী বলছে? বিন ভেরি গ্রেটি, খুব লোভী, না এরকম কিছু বলেনি। অ্যান আপসেট স্টোমাক, তাদের মানে পেট খারাপ করেছে, এরকম ব্যাপার, এরকম কিছু নয়। অলওয়েজ বিন হাঙ্গরি, সবসময় ক্ষুধার্ত, এরকম কিছু নয়। অ্যাকচুয়ালি এখানে আক্ষরিক অর্থে এরকম মানে বোঝালেও কিন্তু এর গুণার্থ কিন্তু এরকম নয়, ঠিক আছে? ওই জন্যে এর অপশানটা এরকম হবে সামথিং ইম্পসিবল, এরকম কিছু। লিটিল বিগার ফর আদার্স, তাহলে মানে অন্যের জন্য খুব সামান্যই সম্মান দেয় বা ধ্যান দেওয়ানো দেয়, এরকম কিছু ব্যাপার, এরকম কিছু মোটে হচ্ছে না। এখানে কিন্তু অপশানগুলো আর পাচ্ছে না। অপশান আমরা নতুন যে অপশান নিয়ে নিই, সেটা হলো সামথিং ইম্পসিবল, ইম্পসিবল ফর ওয়ান, ফর সামওয়ান। কোনো একজনের পক্ষে কোনো কিছু ইম্পসিবল, মানে যেটা অসম্ভব কাজ, ঠিক আছে? দেখো 9 নম্বর বলছে when he saw the snake he took to his heels। যখন সে সাপ দেখলো তখন সে কী করলো? took to his heels, তার পায়ে ধরে কী করলো? কিছু করে না, পায়ে ধরে কী করে? সাপ দেখে দৌড়ায়। তাহলে এখানে সাপ দেখে অর্থ হলো সে তখন দৌড়ে চলে গেছে। তাহলে কী হবে? দেখো র্যান অ্যাওয়ে ইন ফিয়ার, দেখো ভয়ে দৌড়ে চলে গেছে। সাপ দেখবে তো অবশ্যই ভয় পায়, তাই না? তাহলে প্রথম অপশানে ঠিক হলো। বাকিগুলো কী বলছে দেখি। ওয়েন্ট স্লোলি, বি অপশান বলছে না, একদমই না। কেউ আস্তে আস্তে হাঁটে সাপ দেখলে। ওয়াক ইন ফিয়ার, ভয়ে হাঁটতে লাগছে, তো না ভয় হাঁটছে এরকম কিছু না, ভয়ে সে দৌড়াবে, হাঁটবে কেন? এটা হচ্ছে না। জাম্প ফাস্ট, সে দ্রুত জাম্প মেরেছে, না এরকম জাম্প লাফানোর কোনো ব্যাপার নেই, সে দৌড়াবে সাপ দেখলে, ঠিক আছে? তাহলে অপশান আমার এ হলো। 10 নম্বর বলছে ইন্ডিয়ানস আর গোয়িং প্লেসেস ইন দ্য ফিল্ড অফ সফটওয়্যার টেকনোলজি। দেখো গোয়িং প্লেসেস খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিয়ান্স। গোয়িং প্লেসেস মানে খুব প্রতিভাবান এবং সফল। প্রতিভাবান সফল বলতে গেলে আমরা গোয়িং প্লেসের কথাটা ব্যবহার করি। তাহলে দেখি অপশানগুলোর মধ্যে প্রতিভাবান এবং সফল কথাটা আছে কিনা। কী বলছে দেখো, এ বলছে গোয়িং অ্যাব্রড, অ্যাব্রড মানে বিদেশে যাওয়া, বিদেশে যাচ্ছে এরকম কিছু না। গোয়িং টু স্পেসেস, মহাকাশ যাচ্ছে এরকম কিছু না। ট্যালেন্টেড অ্যান্ড সাকসেসফুল,
প্রতিভাশীল এবং সফল, এরকম কিছু বোঝাচ্ছে, তাহলে এইটাই সঠিক উত্তর। তারপরে কি ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাম্বিকেবল, খুব বন্ধুত্বপূর্ণ ভাব, এটা হচ্ছে না, তাহলে অপশান আমাদের সি। ঠিক আছে, এখন বলছে অ্যাজ দ্য বোম এক্সপ্লোডেড, যেই বোম ফাটলো, পিপল র্যান হেল্টার স্কেলার। হেল্টার স্কেলার, হেল্টার স্কেলার মানে হলো এলোপাতে দৌড়ানো, মানে কে কোন দিকে যাচ্ছে কোন নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই। বোম ফাটলে তো কোন ঠিক ঠিকানা থাকে না, যে কোন দিকে দৌড়াবে। তো দেখি অপশান কী বলছে, ইন গ্রেট ফিয়ার, ভয় তো অবশ্যই আছে, কিন্তু এখানে ভয়ের অপশানটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে আমরা অপশানটা নিচ্ছি না। ইন ডিসঅর্ডারলি হেস্ট, এলোপাতে, ডিসঅর্ডার মানে কোনো অর্ডার না মেনে, নির্দিষ্ট দিকে না, মানে যে যেদিকে পার চুরি পেরিয়ে গেছে, তাহলে এই অপশানটা আমার সঠিক উত্তর আসবে। ইনহেস্ট, ইনহেস্ট হতে পারে, কিন্তু ইনহেস্টের থেকে ইন ডিসঅর্ডারলি হেস্ট, তার মানে এলোপাতি দিক জ্ঞান শূন্য চলে গেছে। ঠিক আছে, ইন গ্রেট সরো, খুব দুঃখে আছে, এরকম কোনো ব্যাপার না, তাহলে হলো ইন ডিসঅর্ডারলি হেস্ট, এটার মানে হলো যে হেল্টার স্কেলার। ঠিক আছে, তো 12 কী বলছে, আওয়ার ফাউন্ডার মানে আমাদের প্রতিষ্ঠাতা হ্যাড ডান, সম্পন্ন করেছে এই হারকুলিয়ান টাস্ক বাই কনস্ট্রাক্টিং দিস গ্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন, এই বিশাল বড় এডুকেশনাল প্রতিষ্ঠান মানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি একটা মহৎ কাজ করেছেন, মানে ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, যেটা খুব পরিশ্রম দিয়ে তৈরি করেছেন, সেটাকে বলতে আমরা বলি হারকুলিয়ান টাস্ক। মানে হারকুলিস বলে একজন লোক ছিল, সেই লোকের নাম অনুসারে এই কাজটা আমরা, এই কথাটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, দেখো তাহলে অপশানগুলো পড়ি। এ ওয়ার্ক অফ নোট, একটা কাজের যার কোনো মূল্য নেই, একদমই না। অ্যান এফোর্টলেস জব, মানে একটা পরিশ্রমহীন কাজ, এরকম একদমই না। এই ওয়ার্ক রিকোয়ারিং ভেরি গ্রেট এফোর্ট, যে কাজে প্রচুর পরিমাণে সাহস লাগে বা প্রচেষ্টা লাগে, শ্রম লাগে, তো এইটা আমার সঠিক উত্তর হবে। দেখো আর কি বি অপশান কী বলছে, এ ওয়ার্ক রিকোয়ারিং ভেরি গ্রেট ইন্টেলিজেন্স, খুব বিশাল বুদ্ধি লাগবে না, এরকম বুদ্ধিগত কিছু না, ভেরি গ্রেট এফোর্ট, খুব প্রচেষ্টা লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমার সঠিক উত্তর অপশান সি। নাম্বার 30 কী বলছে, মাই ক্লোজ ফ্রেন্ড, আমার খুব কাছের বন্ধু, গট দ্য স্যাক ফ্রম হিজ ফার্স্ট জব রিসেন্টলি। গট দ্য স্যাক বলতে এখানে ব্যবহার করা হয়েছে যে তার জব থেকে তাকে বার করে দেওয়া হয়েছে। গট দ্য স্যাক, স্যাক মানে সরিয়ে দেওয়া, নির্মূল করে দেওয়া, হটিয়ে দেওয়া, তাহলে গট দ্য স্যাক মানে তাকে তার কাছ থেকে বার করে দেওয়া হয়েছে। তাহলে অপশান দেখি, রিজাইন, না সে তো রিজাইন দেয়নি। গট রিড অফ, ছাড়িয়ে দেওয়া, এরকম এরকম কী হতে পারে, গট রিড অফ মুক্তি পাওয়া, এরকম কিছু একদম না, তার থেকে মুক্তি পেয়েছে এরকম না। ওয়াজ ডিনোটেড ফ্রম, মানে তার থেকে তাকে নতুন করে নিয়োগ বা তাকে নেওয়া হয়নি, এরকম কিছু ব্যাপার, এরকম ওটা হচ্ছে না। ওয়াজ ডিসমিস ফ্রম, তাকে ডিসমিস করে দেওয়া হয়েছে, তাহলে গট দ্য স্যাক মানে তাকে ছড়িয়ে দেওয়া, তাকে ডিসমিস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, 14 কী বলছে, দ্য স্টেটমেন্ট মেড বাই পাকিস্তান, যে পাকিস্তান যে বিবৃতি দিয়েছে অ্যাবাউট কাশ্মীর প্রবলেম, কাশ্মীর সমস্যা নিয়ে, ওয়াজ গল অ্যান্ড ওয়ামোর টু এভরি ইন্ডিয়ান, প্রত্যেক ভারতীয়ের মধ্যে সেটা নিয়ে একটা তীব্র বিক্ষোভ মানে ক্ষোভ তৈরি হয়েছে, মানে তাদের মধ্যে একটা প্রচণ্ড রেশারেশি বা রাগ বা এরকম ক্ষোভ বা বিদ্বেষ তৈরি হয়েছে। পরিষ্কার ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ম কথাটা আছে, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ বা এরকম কিছু। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডটা কিন্তু মানে নেগেটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে, মানে কোনো কিছু বিক্ষোভ বা ক্ষোভ বা কারোর প্রতি ঘৃণা রাগ এরকম কিছুর জন্য এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। তাই আমরা পড়ি অপশান কী বলছে, উডওয়ার্ম, কাঠপোকা, না একদমই না। এ সোর্স অফ অ্যাঙ্গার, একদম রাগের বিষয়, অবশ্যই ভারত পাকিস্তান মানে একটা কাশ্মীর সমস্যা মানেই তো রাগের বিষয় হতেই পারে, রাগের বিষয় অবশ্যই হবে, তাহলে সোর্স অফ অ্যাঙ্গার। ঠিক আছে, অপশান তাহলে বি সঠিক উত্তর হবে। পরেগুলো পড়ি, এ গ্রেট ফুস, একটা গ্রেট মানে ফুস মানে একদম মানে ফুস মানে যেটার কোনো অর্থহীন মানে অর্থপূর্ণ কাজ না, ফুস হয়ে গেল ব্যাপারটা এরকম। ঠিক আছে, এটা হচ্ছে না। বিয়ন্ড ডিজাইন মানে যুক্ততর্কের বাইরে, যুক্ততর্ক মানে না বা যুক্ততর্কের হিসাব ছাড়া। ঠিক আছে, এটা হচ্ছে না। 15 কী বলছে, চান্দু ইউজড ভেরি আগলি ওয়ার্ড, চান্দু ব্যবহার করলো ভেরি, খুব খারাপ ও ভাবতো, এগেনস্ট হিজ কাইন্ড অ্যাঙ্গেল, তার দয়ালু আঙ্কেলের সামনে সে খুব বাজে বাজে কথা ব্যবহার করলো। হি থ্রিউ ডাউন দ্য গন্টলেট বিফোর হিম, হি থ্রিউ ডাউন মানে ছুড়ে দিল দ্য গন্টলেট, গন্টলেট মানে এখানে একটা তার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ বা তার বিরুদ্ধে একটা প্রতিবাদ ধরনের কিছু, মানে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে আমি এটা করবো বা এরকম কিছু করে আমি দেখাতে পারবো, এরকম কিছু ব্যাপার। তাহলে সি থ্রো ডাউন দ্য গন্টলেট মানে হলো যে কোনো কাউকে চ্যালেঞ্জ করা বা কোনো কিছু সম্পর্কে চ্যালেঞ্জ নেওয়া। দেখো অপশানগুলি কী বলছে, অ্যাবিউজড অ্যান্ড ইনসাল্টেড, তাকে অপমান করা বা তাকে অবমাননা করা, এরকম কিছু না, এরকম কিছু বলছে না। থ্রু দ্য চ্যালেঞ্জ, হ্যাঁ একদম।
থ্রি ডর মানে ছুরি দেওয়া, তার উপর চ্যালেঞ্জ ছুরি দিয়েছে, তাহলে অপশান বি আমার সঠিক উত্তর। বাকিগুলো দেখি, বিহেভ অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্সন, একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার সঙ্গে আচরণ করেছে, এরকম মোটেও না। ফুড কন্ডিশন মানে তার শর্ত সাপেক্ষ, তার সামনে শর্ত রেখেছে, এরকম কিছু না, সব সাপেক্ষ কোনো ব্যাপার নেই, ঠিক আছে। দেখো নাম্বার 16 কী বলছে, হিজ মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ড, তার খুব বিশ্বস্ত বন্ধু, প্রুভড টু বি এ স্নেক ইন দ্য গ্রাস। স্নেক মানে সাপ, ইন দ্য গ্রাস মানে ঘাসের মধ্যে সাপ। আক্ষরিক অর্থে ঘাসের মধ্যে সাপ, এর গুণার্থ হলো তার যে খুব প্রিয় বন্ধু তার শত্রুতে পরিণত হয়েছে। এটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি স্নেক ইন দ্য গ্রাস, মানে গোপন শত্রু, ঠিক আছে। তাহলে অপশনগুলো পড়ি, কাওয়ার্ডলি অ্যান্ড ব্রুটাল। কাওয়ার্ডলি মানে হচ্ছে কাপুরুষতার ভাব রয়েছে, অ্যান্ড ব্রুটাল মানে মারাত্মক হিংসাপরায়ণ, ঠিক আছে, বা ভয়ঙ্কর, এরকম কিছু বলছে, সেরকম মোটেও না। অ্যান্ড আনরিয়েলেবল অ্যান্ড ডিসিটফুল পারসন মানে যাকে বিশ্বাস করা যায় না, মানে অবিশ্বস্ত লোক, ডিসিটফুল মানে দোষযুক্ত পারসন, এরকম মোটেও না। এই হিডেন এনিমি, এটা গোপন শত্রু, এই যে স্নেক ইন দ্য গ্রাস মানে ঘাসের মধ্যে লুকিয়ে আছে সাপ, ঠিক আছে, গেলেই ছবল দেবে, তার মানে গোপন শত্রু। তাহলে অপশান সি আমার সঠিক উত্তর হলো। বি কী বলছে, লো অ্যান্ড মিন মানে নিচু মানের, খুব নিম্ন মানের, এরকম কিছু বলতে না, ঠিক আছে। 17 কী বলছে, অ্যাট ক্রিসমাস ইভেন দ্য এল্ডারলি ফাদার্স পেইন্ট দ্য টাউন রেড, মানে ক্রিসমাসের সময়, খ্রিস্টানদের খুব বড় উৎসব ক্রিসমাসের সময়, ইভেন দ্য এল্ডারলি এমনকি যে বয়স্ক বাবারাও কিন্তু তারা কী করছে, পেইন্ট দ্য টাউন রেড। অ্যাকচুয়ালি পেইন্ট দ্য টাউন রেড মানে শহরটাকে লাল করতে, এরকম না, আসলে ক্রিসমাস আনন্দের সময় তারাও আনন্দ করছে, তারা খুব উৎফুল্ল রয়েছে, ঠিক আছে, তারা খুব ভালো সময় উপভোগ করছে, ভালো টাইম কাটাচ্ছে। তাহলে অপশন পড়ি, ইন্ডালজ ইন রায়োটিং মানে তারা যুক্ত হয়েছে কোনো রায়োটিং মানে দ্বন্দ্ব বা হিংসা বা কোনো বিবাদ তৈরির ক্ষেত্রে যুক্ত রয়েছে, বা তারা তাকে উৎসাহ দিচ্ছে, ঠিক আছে, সেরকম কিছু ব্যাপার একদম মোটেও না। পেইন্ট দ্য হাউস রেড বা এটাকে লাল রঙ করতে, এটাও তো মোটেও হচ্ছে না। স্পিল রেড ওয়াইন হবে, তারা লাল তার নিয়ে তার চারিদিকে সেই তার দিয়ে তারা রং টং করছে বা তার টাঙিয়ে দিচ্ছে সুন্দর দেখানোর জন্য, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। হ্যাভ এ লাইভলি টাইম, তারা খুব সুন্দর ভালো সময় কাটাচ্ছে, তাহলে তাই এটা দিয়ে তাই বোঝানো হচ্ছে, ঠিক আছে। নাম্বার 18 কী বলছে দেখো, আই হ্যাভ রিসেন্টলি চেঞ্জড মাই জব, আমি খুব সম্প্রতি আমার জবটা পাল্টালাম, পরিবর্তন করলাম। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু হ্যাভ টিচিং প্রবলেম মানে প্রবলেম মানে দাঁতের সমস্যা বোঝাচ্ছে আক্ষরিক অর্থে। কিন্তু দাঁত সমস্যা বলতে যে দাঁত মানে প্রথম থেকে যদি কোনো কিছু খাওয়ার আগের থেকে যদি তার দাঁতের সমস্যা হয়, তাহলে কী হবে বলতে, সে খেতেই পারবে না, সে কোনো কাজই করতে পারবে না, দাঁত সমস্যা এমন একটা মারাত্মক সমস্যা, মানে শুরুতেই গণ্ডগোল, ঠিক আছে। তাহলে কী হচ্ছে এখন, ডিফিকাল্টিস অ্যাট দ্য স্টার্ট, একদম ডিফিকাল্টি মানে কাঠিন্যতা বা কঠিনতা, অ্যাট দ্য স্টার্ট শুরুতেই কঠিন ব্যাপার কিছু, তাহলে একদম অপশান এটাই হলো আমার সঠিক উত্তর। বি কী বলছে, ডিফিকাল্টি অ্যাট দ্য এন্ড, শেষের দিকে সমস্যা, শেষের দিকে সমস্যা হলে তো মানুষ অনেক ম্যানেজ করে নিতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে না। ডিফিকাল্টি অল দ্য টাইম, সবসময় সমস্যা, এটা হচ্ছে না। প্রবলেম উইথ মাই টিথ, দাঁতের সমস্যা, এখানে দাঁতের কথা তো বলছে না। টিচিং প্রবলেম মানে হলো শুরুতেই সমস্যা, যে আমি কোনো কাজ শুরু করবো, তাহলে সেই শুরুর ক্ষেত্রে আমার সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। দেখো 19 কী বলছে, দ্য সোলজার ফট টুথ অ্যান্ড নেল টু সেভ দেয়ার কান্ট্রি, দ্য সোলজার সৈনিক ফট যুদ্ধ করলো, টুথ অ্যান্ড নেল টু সেভ দ্য কান্ট্রি, তার দেশকে বাঁচানোর জন্য তারা একদম টুথ অ্যান্ড নেল মানে সর্বোচ্চ চেষ্টা করবে, দাঁত কামড়ে, একদম নেল মানে এখানে পেরেক, দাঁত এবং পেরেক দাঁত কামড়ে, পেরেক তো কামড়া যায় না, দাঁত কামড়ে তারা সর্বোচ্চভাবে সমস্ত রকম প্রচেষ্টা দিয়ে চেষ্টা করবে, তার মানে সর্বোচ্চভাবে। এখন কী বলছে দেখি, ইউজিং আনফেয়ার মিনস মানে অসৎ উপায়, একদমই না। উইথ স্ট্রেংথ অ্যান্ড ফিউরি, একদম ভয় ডরহীন সাহসিকতার সঙ্গে, তাহলে এই অপশানটা সঠিক উত্তর। অপশান বি, উইথ ওয়েপেন্স মানে তাদের অস্ত্রশস্ত্র নিয়ে, এটা না, একদমই না। অ্যাজ বেস্ট অ্যাজ দে কোড, তারা যত সম্ভব তারা পারে, এরকম কিছু না। মানে তারা ট্রুথ অ্যান্ড নেল মানে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে, ঠিক আছে, সাহসিকতার সঙ্গে, ঠিক আছে, তাহলে অপশান বি। এই হার্ড নাট টু ক্র্যাক, হার্ড মানে কঠিন, নাট টু ক্র্যাক কোনো কাজ যেটা সহজে ভাঙা যায় না, তাকে বলে হার্ড নাট টু ক্র্যাক। দেখি কী বলছে, অপশান এ ফুলিশ সার্চ মানে এটা বোকা খোঁজ, মানে কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য বোকা চেষ্টা, এরকম কিছু। এর ডিফিকাল্ট প্রবলেম, হ্যাঁ একদম তাই, একদম ডিফিকাল্ট প্রবলেম, কঠিন কাজ, কঠিন সমস্যা। অ্যান্ড ইজি কোয়েশ্চেন, এর একদম হচ্ছে না। এক্সপেন্সিভ থিং মানে একটু ভীষণ দামি, ঠিক আছে, বা দুর্লভপূর্ণ জিনিস, এরকম কিছু বোঝাচ্ছে না, ঠিক আছে। 21 বলছে হ্যান্ড অ্যান্ড গ্লাভ, হ্যান্ড অ্যান্ড গ্লাভ মানে কি, এটা গ্লাভ
কথাটা আমরা কোথাও গ্লাভস কোথায় ব্যবহার করি? তাহলে হাতে ব্যবহার করি। তাহলে হাতের সঙ্গে গ্লাভসের কীরকম সম্পর্ক? খুব কাছাকাছি, একদম ওর সঙ্গে যুক্ত থাকে, লেগে থাকে। তার মানে খুব কাছাকাছি ক্লোজ সম্পর্ক বোঝাতে আমরা হ্যান্ড অ্যান্ড গ্লাভ ব্যবহার করি। ঠিক অপশনগুলো পড়ে দেখো কী বলছে, ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন না এরকম কিছু বোঝাচ্ছে না। ওপেন এনিমি, প্রকাশ শত্রু এরকম কিছু বোঝাচ্ছে না। ভেরি ইন্টিমেট, মানে খুব কাছাকাছি, এটাই অপশন সঠিক উত্তর হবে, অপশন সি। দেখো ভেরি রুট, খুব রুট মানে বাজি ব্যবহার করি, এরকম বাজি ব্যবহার করা, হ্যাঁ, খারাপ ব্যবহার আচরণ করা, তাহলে এরকম মোটো হচ্ছে না। ঠিক আছে, 22 কী বলছি, এলডিএম এক্সকিউজ। এক্সকিউজ মানে অজুহাত, তার মানে একটা বাজে অজুহাত, মানে খারাপ অজুহাত, যে অজুহাত দিয়ে মানে পার পাওয়া যায় না, সেরকম কিছু একটা। আমরা যেরকম অজুহাত দিই না, যে কোনো একটা কাজ করতে পারলো না, সাধারণ একটা অজুহাত দিয়ে দিলাম, এরকম ব্যাপার। তাকে বলে লেম, মানে খোড়া, খোড়া এক্সকিউজ, মানে কোনো সঠিক গুরুত্বপূর্ণ কোনো তথ্য না দিয়ে আমরা অজুহাত দিয়ে দিলাম, এরকম ব্যাপার। তা কী বলছে, আনস্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন, মানে অসন্তুষ্টিজনক ব্যাখ্যা, তাহলে এটাই সঠিক উত্তর হবে। তাহলে বাকিগুলো কী বলছে দেখো, গুড এক্সপ্লেনেশন, ভালো ব্যাখ্যা দিয়েছে, একদমই না। ইউজলেস টক, উল্টোপাল্টা কথাবার্তা বলা, এরকম কিছু না। ইল ফিলিংস, বাজে বাজে অনুভূত হওয়া, এরকম কিছু বোঝাচ্ছে না। তাহলে আনস্যাটিসফ্যাক্টরি, ঠিক আছে, মানে অসন্তোষজনক এক্সপ্লেনেশন, ব্যাখ্যা দেওয়া যার কোনো সঠিক ব্যাখ্যা নেই। দেখো কী বলছে, অ্যাট এ লস, অ্যাট লস মানে হারিয়ে ফেলা। হারিয়ে ফেলা মানে কোনো কিছু করতে আর সে পারবে না, মানে তার সব হারিয়ে গেছে, ঠিক আছে, এরকম ব্যাপার। একটা লস বলতে আমরা ব্যবহার করি সে আর কোনো কাজ করতে সমর্থ না, কোনো কিছু করতে সমর্থ না। এক্সপার্ট মানে বিশেষ জ্ঞান রাখে, এরকম বিষয় সে মোটেও না। অ্যাবেল মানে সমর্থ, এটাও হচ্ছে না। আনএবেল মানে অসমর্থ, মানে সে করতে পারছে না, তাহলে লস হয়ে গেছে, ঠিক আছে। ডিফিট মানে পরাজয়, তো পরাজয়ের থেকে আনএবেল অপশানটা খুব ভালো অপশান, মানে সে আর সমর্থ না, একটা লস, হারিয়ে গেছে, তাহলে অপশান সি হলো সঠিক উত্তর। দেখো 24 কী বলছে, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ভিভিআই এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে লিখিত, মানে কাগজে আমরা কী করতাম, কালো পেন আর সাদা পেজ দিয়ে আমরা লিখে নিতাম, বা পেন দিলে আমরা সাদা পেপারে কোনো কিছু লিখে নিতাম। সেই লেখাটার ক্ষেত্রে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে একটা লিখিত হিসেবে। তাহলে অপশানগুলো পড়ি, ইউজলেস, ব্যবহারে, এটা একদমই না। ইন রাইটিং মানে লিখিত, একদম সঠিক উত্তর, অপশান বি। ইন শর্ট মানে সংক্ষেপ, এটা বোঝাচ্ছে না। ইন ফুল সুইং মানে পুরোপুরি ঘুরে গেছে বা এরকম কিছু একটা ব্যাপার, না, একদম বোঝাচ্ছে না, তাহলে অপশান কী হলো, অপশান হলো বি। এবং আজকের ইডিএমসের লাস্ট কোয়েশ্চেন, 25টা করানো হয়ে গেছে, আজকে আমাদের পার্ট 2 কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিনে আমরা পার্ট 3 নিয়ে আসবো। দেখো লাস্টে কী বলছে, নট মাই কাপ অফ টি, না আমার চায়ের কাপ এটা, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি এই জিনিসটা ঠিক আমার না, আমি এটা নিতে পারবো না, ঠিক আছে, মানে এটা আমি পছন্দ করছি না, তাই বলছে। এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি নট মাই কাপ অফ টি। তাই কী বলছে দেখো, এ রিফ্রেশিং ড্রিঙ্ক, একটা মাইন্ড রিফ্রেশ করার মধ্যে পানীয়, এরকম কিছু বোঝাচ্ছে না। এ রুটিন ওয়ার্ক, একটা প্রতিদিন করে এরকম কোনো কাজ, না, এরকম কিছু বোঝাচ্ছে না। নট হোয়াট আই লাইক, যে নট হোয়াট আই লাইক, আমি যেটা পছন্দ করি এরকম কিছু না, এরকম কিছু, এটাও বোঝাচ্ছে না। নট লাইক বাই মি, এটা আমি মোটেও পছন্দ করি না। নট লাইক বাই মি, এটা আমি আমার দ্বারা পছন্দ না, তার মানে এটা হলো নট মাই কাপ অফ টি, এটা আমার ঠিক আমার কাপ না, বা আমার জিনিস না, আমি এটা পছন্দ করতে পারলাম, নট লাইক বাই মি, ঠিক আছে। তাহলে অপশান ডি সঠিক উত্তর। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই, চলো বাই।